আড়াল থেকে কি শুনছিলেন? হ্যাঁ, কিছু না তো, করুণার কাছে একটু জল চাইতে এসেছিলাম। কথা চলছে বলে ভেতরে ঢুকিনি। মিথ্যে বলবেন না। চলুন চলুন আমার সঙ্গে। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এতে ক্যান্সার হয়। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল কনজাম্পশন ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। নমস্কার, আমি তাজ, আর আপনারা শুনছেন আপনাদের প্রিয় চ্যানেল হুইসপারিং টেলস। আজ আপনাদের জন্য নিয়ে এলাম বিশিষ্ট লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের সৃষ্ট জনপ্রিয় গোয়েন্দা সিরিজ মিতিন মাসি থেকে নেওয়া দারুণ একটি গল্প, গুপ্তধনের গুজব। গুপ্তধনের গুজব আসলেই কি গুজব, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো রহস্য? শুরু হচ্ছে হুইসপারিং টেলসের রহস্য সমাধানে মিতিন মাসির প্রথম অভিযান। চলুন তবে আর দেরি না করে আমরা চলে যাই আজকের এই পর্বে। ভারী ফুরফুরে একটা মেজাজ নিয়ে ঘুম ভাঙল টুপুরের। কাল সন্ধেবেলা সে এসেছে মিতিন মাসির বাড়ি। আজ রবিবার, আগামীকাল জন্মাষ্টমী, পরশু 15ই আগস্ট, বুধবার স্কুলের প্রতিষ্ঠা দিবস। এখন কদিন ছুটিই ছুটি। আর এরকম মিনি ভ্যাকেশনে মাসির বাড়ি ঘাঁটি কাড়ার মজাই আলাদা। অবিরাম আড্ডা, হই হই, এদিক সেদিক বেড়ানো, বুমবুমের সঙ্গে খুনসুটি, কি আনন্দে যে কাটে দিনগুলো। এর সঙ্গে মাসির কোনো কেস চললে তো ব্যাস, আর কোনো কথাই নেই। বিপুল উৎসাহে টুপুর ছুটতে পারে তার পিছন পিছন। উত্তেজনার আগুন পোহানোর সঙ্গে সঙ্গে মস্তিষ্কে খানিক শান দিয়ে নেওয়া যায়। বিছানা ছাড়ার আগে টুপুর ছোট্ট একটা আড়মোড়া ভাঙল। 7:30 বাজে। বুমবুম এখনো অকাতরে ঘুমোচ্ছে। ভাইয়ের গালে আলতো টোকা দিয়ে পায়ে পায়ে ঘরের বাইরে বেরিয়ে এলো টুপুর। লিভিং রুমে উকি মারতেই পার্থ মেশোর প্রশ্নবাণ উড়ে এলো। এই মেয়ে, এই এদিকে আয়। বৃত্তাসুরের আগের জন্মের নাম কি ছিল? 4 অক্ষর। হ্যাঁ, কে বৃত্তাসুর? ওরে, এক অসুর যাকে মারার জন্য দধিচি মুনির পাঁজরার হাড় দিয়ে ইন্দ্রের বজ্র তৈরি হয়েছিল। ও হ্যাঁ, জানি তো। কি যেন চিত্রসেন? নো, চিত্রকেতু। এবার চশমার একটা প্রতিশব্দ বল দেখি, 3 অক্ষরের। কই? টুপুর প্রমাদ গুনল। পার্থমেশো এখন শব্দ জব্দের নেশায় রয়েছে। প্রশ্ন প্রশ্নে টুপুরকে পাগল করে দেবে। একটা হাই তোলে টুপুর বলল, জানি না। জেনে রাখ, উপাক্ষ। ও, কতবার বলেছি ভোরবেলা উঠে শব্দ ছক্কসবি, স্মৃতিশক্তি প্রভাবে। এই এবার বলতো, জটাসুরের ছেলে, 4 অক্ষর। ঘ্যাগাসুর? তোমার মাথা অম্বুলুস। ঠিক আছে, এবার একটা সোজা জিজ্ঞেস করছি, আলতার প্রতিশব্দ কি? 3 অক্ষরের। অলুপ্ত? জ দিয়ে। পারবো না। যাবক। না, মাসির পো ধরে ধরে তোর ব্রেনে পলি জমে যাচ্ছে। দাঁড়া, তোকে আরো সোজা একটা। পরবর্তী আক্রমণের অবশ্য সুযোগ পেল না পার্থ। টুপুরকে রক্ষা করতেই বুঝি বেজে গেল ডোরবেল। দৌড়ে গিয়ে দরজা খুলল টুপুর। অমনি চমক। অনিশ্চয় মজুমদার, পরনে ট্র্যাকস্যুট, পায়ে স্নিকার, হাতে কায়দার ঘড়ি। পার্থ লাফিয়ে উঠে বলল, আরে স্বয়ং আইজি সাহেব যে, সকাল সকাল হঠাৎ গরিবের দিরায়। ছুটির দিনের ব্রেকফাস্টটা এখানেই সারতে এলাম। তা আজ আপনাদের মেনু কি? ফুলকো লুচি আর সাদা আলু চচ্চড়ি উইথ কাঁচা লঙ্কা।
গ্র্যান্ড। স্নিকার খুলে অনিশ্চয় সোফায় বসলেন। এদিক ওদিক তাকিয়ে বললেন, তা গৃহকর্ত্রীকে দেখছি না কেন? তিনি কোথায়? শরীরচর্চা চলছে, ডাকবো? ডাকাডাকির প্রয়োজন হলো না। অনিশ্চয় মজুমদারের বজ্রকণ্ঠ শুনে মিতিন নিজেই বেরিয়ে এলো। আইজি সাহেবকে দেখলো, দোপাট্টায় ঘাম মুছতে মুছতে বলল, আপনি কি আজকাল মর্নিং ওয়াকে ও রিভলভার নিয়ে বেরোচ্ছেন নাকি? অনিশ্চয় তাড়াতাড়ি কোমরে হাত রাখলেন। কি কাণ্ড, বোঝা যাচ্ছে নাকি? এটুকু ওনার নজরে পড়লে গোয়েন্দাগিরি তো ছেড়ে দিতে হয় দাদা। তা এত সতর্কতা কিসের জন্য? কোনো গুন্ডা বদমাস প্রাণহানির হুমকি দিয়েছে নাকি? ওদের আমি থোড়াই পরোয়া করি, তবে আজকাল উগ্রপন্থীদের যা উৎপাত বেড়েছে, কাকে কখন টার্গেট করে তার ঠিক ঠিকানা কি? একদম খাঁটি কথা। সাবধানে থাকাই তো ভালো। এত রকম অস্ত্র ওদের হাতে, বোমা, রিভলভার, অটোমেটিক রাইফেল, হাজারো ধরনের বিস্ফোরক, এমনকি রকেট লঞ্চারও। কিন্তু ওরা এসব পাচ্ছে কোত্থেকে? দেশের মধ্যেই তৈরি হচ্ছে চোরাগোপ্তা, আর বাইরে থেকে তো আসছেই। যারা পাঠাচ্ছে তাতে ধরা যাচ্ছে না। চেষ্টার কি কসুর রাখছি রে ভাই? তবে বিদেশ থেকে অস্ত্র আমদানি ঠেকানো বড় মুশকিল, অন্তত আমাদের এই রাজ্যে। এত লম্বা বর্ডার, স্থলপথ, জলপথ, জঙ্গল, পাহাড়, কোন দিক থেকে যে কিভাবে এন্ট্রি নেয় তা বোঝা দায়। এই তো এই মাসখানেক আগের ঘটনা, আমাদের গোয়েন্দা দপ্তরে খবর ছিল সুন্দরবন দিয়ে নাকি বেশ কিছু জিনিস ঢুকছে। তা সে এমন নদীনালা জায়গা কিছুই ট্রেস করা গেল না, বুঝলে? তবে একটাই সান্ত্বনা, শুধু আমরাই যে এঁটে উঠতে পারছি না তা নয়। দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ সব জায়গাতেই মোটামুটি একই অবস্থা। গভীর সমস্যা। আর্মস আশা রুখতে না পারলে উগ্রপন্থী দমন খুব কঠিন কাজ। কথার মাঝে রান্নাঘরে গিয়েছিল মিতিন। আরতিকে জলখাবারের নির্দেশ দিয়ে সোফায় এসে গুছিয়ে বসল। হাসি হাসি মুখে অনিশ্চয় মজুমদারকে বলল, আপনার আগমনের হেতুটা কিন্তু এখনো ভাঙেননি দাদা। বারে বললাম যে লুচি খেতে এসেছি। ওটা তো একটা মামুলি উপলক্ষ, আইওয়াস। আসল উদ্দেশ্যটা এবার শুনি। ও, আপনাকে নিয়ে আর পারা যাবে না, বুঝেছেন? কারণ একটা আছে বটে, তবে সাংঘাতিক সিরিয়াস কিছু নয়। কিরকম? আপনার কি মনে আছে সপ্তাহ তিনেক আগে ডায়মন্ড হারবারের কাছে নূরপুরে একটা ইনসিডেন্ট ঘটেছিল? মিডিয়ায় বেশ শোরগোলও পড়েছিল বিষয়টা নিয়ে। হ্যাঁ হ্যাঁ, কি এক গুপ্তধন টুপ্তধন সংক্রান্ত ব্যাপার ছিল। একটা পুরনো বাড়িতে মাটি টাটি খুঁড়তে গিয়ে দুটো ছেলে ধরা পড়ে। তারপর থেকে বাড়িটায় রাশি রাশি লোক গিয়ে ভিড় করছিল। এখন বোধহয় কানাডা ফেরত এক ভদ্রলোক থাকেন বাড়িটায়। ভদ্রলোক তো টিভি চ্যানেলে ইন্টারভিউও দিয়েছিলেন। তার মতে গুপ্তধনের অস্তিত্ব নাকি নেহাতি রটনা। লোকজনের ভিড়ে তিনি উদ্বিগ্ন, বিরক্ত। তিনি চাইছিলেন ওইসব হল্লাগুল্লা বন্ধ হোক। আপনার স্মরণ শক্তি তো দারুণ। ঘটনাটা তাহলে আরেকটু ডিটেলে আপনাকে জানাই। ওই ছেলে দুটোকে পুলিশ যথেষ্ট জেরা করেছিল, কিন্তু কিছুই তেমন পাওয়া যায়নি। ওদের বক্তব্য, ওই বাড়ির কুলপুরোহিতের মুখে তারা গুপ্তধনের গল্পটা শুনেছে, আর তাই লোভে পড়ে। তা কুলপুরোহিতকে জিজ্ঞাসাবাদ করেছিলেন? তাও করেছিল, তবে বুড়োটা একেবারেই ফালতু, বড্ড টল টক করে। ও নাকি ওর বাপ ঠাকুরদার মুখে শুনেছে। লোকাল পুলিশের মতে সবটাই বুড়োর বানানো গল্প। ছেলে দুটো এখন কোথায়? নিশ্চয়ই এখনো পুলিশ কাস্টাডি নেই। না, ওদের তো পরদিনই ছেড়ে দেওয়া হয়েছে। তেমন ক্রাইম তো আর কিছু করেনি, স্রেফ অন্যের বাড়িতে অনুপ্রবেশ। তাছাড়া ভদ্রলোকও কোনো কেস টেস করতে চাননি। আরতি চা রেখে গেল, সঙ্গে বিস্কুট। পেয়ালাটা অনিশ্চয়ের দিকে বাড়িয়ে ধরে মিতিন বলল, তা আমাকে এখন কি করতে হবে? গুপ্তধনের অনুসন্ধান? ঠিক তা নয়, আবার অনেকটা সেরকমও বটে। মানে? ব্যাপারটা তাহলে আপনাকে আরেকটু বিশদে বলি। কানাডা ফেরত ওই ভদ্রলোক, অর্থাৎ বাড়িটির মালিক, আমার খানিক পরিচিত। আমার দাদার সহপাঠী ছিলেন। অত্যন্ত পণ্ডিত মানুষ, বিদেশে অধ্যাপনা করতেন, এখানে এসেও লেখাপড়া নিয়েই থাকেন।
গত পরশু উনি হঠাৎ আমার কাছে হাজির, একান্তই ব্যক্তিগত কারণে। ওর বক্তব্য, গুপ্তধন নিয়ে লোকজনের কৌতূহল কমে গিয়েছে বটে, তবে অন্য এক অশান্তি আরম্ভ হয়েছে। প্রায় রাত্রিরেই নানা রকম ভৌতিক কাণ্ড কারখানা নাকি তার বাড়িতে চলছে। হঠাৎ হঠাৎ উদ্ভট আওয়াজ শোনা যাচ্ছে, যেমন একজোড়া সাহেব মেমের ঝগড়া, মেয়েলি গলার কান্না, কুকুরের ডাক। তার মানে বাড়িটায় ভূত আছে? হ্যাঁ, ভূত। ভদ্রলোক সেখানে একা একা বাস করছেন। তাকে ভূত নিয়ে খুব একটা ভাবিত তো দেখালো না। ওর ধারণা ওসব মনের ভুলও হতে পারে। উনি চিন্তিত অন্য একটা কারণে। কদিন আগে আবার উনি দুটো লোককে মাটি খুঁড়তে দেখেছেন মাঝরাত্রিরে। পাকড়াও করার চেষ্টাও করেছিলেন, কিন্তু তারা পালিয়ে যায়। এখন ভদ্রলোক ভাবতে শুরু করেছেন হয়তো কোনো গুপ্তধন থাকলেও থাকতে পারে। তাই উনি ব্যাপারটা প্রাইভেটলি ইনভেস্টিগেট করিয়ে নিতে চান। বুঝলাম। কেসটা তাই আপনি আমায় দিতে চাইছেন, তাই তো? কাজের চাপ বেশি না থাকলে যান না। গুপ্তধন উদ্ধার করাটা তো আপনার ভালোই আসে। হয়তো কোনো চিরকুট ফিরকুট পেয়ে গেলেন, কিংবা জটিল ধাঁধা, সেটাকে সমাধান করে। অনিশ্চয়ের মোটা গোফের ফাঁকে এক ফালি হাসি। ভদ্রলোকের ভালোই টাকা কড়ি আছে, বুঝেছেন? আপনার প্রাপ্তিযোগ মন্দ হবে না। তবে হ্যাঁ, ভদ্রলোক বিষয়টা নিয়ে একদম পাবলিসিটি চাইছেন না। পুলিশ কিংবা মিডিয়ার হাঙ্গামাও তার ঘোরতর অপছন্দ। অর্থাৎ যা করব একেবারে নিঃসারে, ঠিক? কারেক্ট। প্রয়োজনে আমি তো আছি। লুচি তরকারি এসে গেল। আহারে ভারী মনোযোগী হয়ে পড়লেন অনিশ্চয়। টোকা দিয়ে দিয়ে ফুটো করছেন ফুলকো লুচি। আলু পুড়ে সাপটে নিয়ে আস্ত লুচি সোজা চালান করে দিচ্ছেন মুখগহ্বরে। খান 15 লুচি উদস্ত করে মহাতৃপ্তির ঠেকুর তুললেন। থালা শেষ হতে না হতেই গরমা গরম কফি পৌঁছে গেল হাতে। বড় সড়ো কফি মাগটাই চুমুক দিয়ে অনিশ্চয় ফের কথায় ফিরলেন। আপনি তাহলে ভদ্রলোককে কবে মিট করছেন ম্যাডাম? আজই যেতে পারি, দুপুরে, বিকেলে। গুড। আমি তাহলে ভদ্রলোককে জানিয়ে দিচ্ছি। আপনি ওর নাম আর মোবাইল নাম্বার নোট করে নিন। টুপুর অমনি ছুটে মিতিন মাসির মোবাইল ফোনটা নিয়ে এলো। ভদ্রলোকের পুরো নামটা শুনে তার চক্ষু চড়ক গাছ। মিনধ্বজ মর্মর বক্ষ বাগচি। অস্ফুটে বলেই ফেলল, এরকম নাম আবার হয় নাকি? ওদের পরিবারের সকলের নামই একটু অভিনব। মিনধ্বজ মর্মর বক্ষের বাবার নাম ছিল কপিধ্বজ কপাটবক্ষ বাগচি। তার বাবার নাম বজ্রধ্বজ বিরাট বক্ষ বাগচি। তার বাবা ছিলেন সিংহধ্বজ সমুদ্রবক্ষ বাগচি। ব্যাস ব্যাস, আর এগোবেন না। পার্থ দুহাত তুলে থামালো। রোববারে সকালের পক্ষে ওই সিংহধ্বজ পর্যন্তই যথেষ্ট। খাওয়া দাওয়া সেরে বেরোতে বেরোতে দুপুর 2টো। কাজে কর্মে ঘোরাঘুরির জন্য সম্প্রতি একটা গাড়ি কিনে ফেলেছে মিতিন। লাল টুকটুকে 4 চাকাখানা সাধারণত নিজেই চালায়। আজ সারথীর আসনে পার্থ। তবে মাস 1.5 হলো পার্থ ড্রাইভিং লাইসেন্স পেয়েছে। এখনও তার হাত তেমন সড়গড় নয়। আস্তে আস্তে চালাচ্ছে গাড়ি, অতি সাবধানে। ঠাকুরপুকুরের পর ডায়মন্ড হারবার রোড বেশ সরু। উল্টো দিক থেকে বাস লরি ধেয়ে আসে ক্রমাগত। সাইকেল, অটো, ভ্যান রিক্সারও কমতি নেই। সব দিক সামলে রীতিমতো কসরত করে এগোতে হচ্ছে পার্থকে। সরিষা আমতলার মতো ঘিঞ্জি এলাকায় গাড়ির গতি তো প্রায় রুদ্ধ হওয়ার জোগাড়। ডায়মন্ড হারবারের খানিক আগেই ডাইনে বাঁক নিয়ে টুপুররা যখন নূরপুর পৌঁছল, শেষ শ্রাবণের সূর্য অনেকটাই পশ্চিমে হেলে পড়েছে। জনপথটি নেহাতি ছোট, একেবারে গঙ্গার ধারে। সবুজ গাছগাছালিতে ছাওয়া। নদীর পাশ বরাবর উঁচু বাঁধের রাস্তা। একদিকটা চলে গিয়েছে লঞ্চ ঘাটায়, অন্যদিকে নদী আর বাঁধনের মাঝখানে একের পর এক ইটভাটা। গোটা 3 ইটভাটা পেরোতেই চোখে পড়ল লোহার ফটক। থামের ফলকে এখনো অস্পষ্টভাবে টিকে আছে বাড়ির নাম নিনহ। টুপুর ভুরু কুচকে বলল, ভারী অদ্ভুত নাম তো। নিনহ মানে কি? পার্থ পথশ্রমে বেজায় ক্লান্ত।
তার সংক্ষিপ্ত চালক জীবনে এতখানি লম্বা পাড়ি এই প্রথম। নাই নাই করেও টানা 50 কিলোমিটার স্টিয়ারিংয়ে বসে প্রায় ধুঁকছে এখন। তার মধ্যেও ফুঁট কাটল, নিম্ন মনে হয় ধ্বজাধারীদের কারোর ডাক নাম। আগে না স্যার, ওটা একটা পর্তুগিজ শব্দ, মানে পাখির বাসা। মিতিন গাড়ি থেকে নামলো, গেটের উপর চোখ চালিয়ে বলল, হর্নটা একটু বাজাও তো। আওয়াজ দিতেই কাজ হলো। প্রাচীন বাড়িখানা থেকে হন্তদন্ত পায়ে বেরিয়ে এলেন বিশালাকায় এক ভদ্রলোক, 6 ফুটের উপর লম্বা, চওড়া কাঁধ, টকটকে ফর্সা রং, মাথা জোড়া টাক, ফোলা ফোলা গোল মুখে খোঁচা খোঁচা পাকা দাড়ি, চোখে হাই পাওয়ারের চশমা। দশাশয় বপুটি মিনধ্বজ মর্মর বক্ষ নামের সঙ্গে যেন খাপে খাপে মিলে যায়। মিতিন নমস্কার জানিয়ে বলল, নমস্কার, আমি প্রজ্ঞা পারমিতা মুখার্জি। অনিশ্চয় মজুমদার আমায় পাঠিয়েছেন। ধবধবে সাদা পাজামা পাঞ্জাবি পরা বছর 65 মিনধ্বজ গেট খুলে দিলেন। হ্যাঁ হ্যাঁ, ভেল্ডু আমায় ফোন করেছিল। আসুন, গাড়িটা ভেতরে এনে রাখুন। পার্থর আর গাড়ি নাড়ানোর ইচ্ছে নেই, বেজার গলায় বলল, এখানেই থাক না। ভরসা পাচ্ছি না ভাই, যা সব কাণ্ড কারখানা ঘটছে। অগত্যা গাড়ি অন্দরে এলো। টুপুর লক্ষ্য করল পাঁচিল ঘেঁষে অ্যাসবেস্টসের ছাউনির নিচে আর একখানা গাড়ি শোভা পাচ্ছে, বেশ বড় সড়ো, হাল ফ্যাশনের, যথেষ্ট দামিও, সম্ভবত মিনধ্বজের। নুড়ি বিছানো পথ ধরে হাঁটতে হাঁটতে মিনধ্বজের বাড়িখানাও দেখছিল টুপুর। তাকিয়ে থাকার মতোই বাড়ি বটে, পাঁচিল ঘেরা বিঘা 5 জমির মধ্যেখানে খাঁটি বিদেশি স্থাপত্য। বয়স 150 বছর তো হবেই, তবে তেমন জরাজীর্ণ নয়। জমকালো চেহারার অনেকটাই এখনো অটুট। সবচেয়ে লক্ষণীয়, হঠাৎ দেখে একতলা মনে হলো বাড়িটি আদতে দোতলা। সাদা পাথর বসানো প্রশস্ত বারান্দা দিয়ে মোটা মোটা ডোরিক থামে উঠে গিয়েছে, স্যান্ডকাস্টিংয়ের রেলিং দেওয়া ছাদ পর্যন্ত। ওই থামগুলোর আড়ালে দোতলা প্রায় ঢেকে পড়ে থাকে। বারান্দাটাও বেশ উঁচুতে, পাক্কা 10খানা সিঁড়ি পেরোতে হয়। বারান্দার ওপারে ঘর, কি লম্বা লম্বা দরজা জানলা। দরজা জানলার মাথায় রং বেরঙি সার্সিতে নকশাও রীতিমতো নজর কাড়া। বারান্দার টোপকে টুপুর আরও বিমোহত। কি প্রকাণ্ড হল ঘর রে বাবা! সিলিং একদম টঙে, ছাদের লেভেলে। হলের দুপাশ দিয়ে জবরদস্ত 2খানা কাঠের সিঁড়ি দোতলায় যাওয়ার জন্যে। দোতলার চারিদিকে টানা বারান্দা, যেমন পুরনো দিনের হিন্দি ফিল্মে দেখা যায়। পলকের জন্য টুপুরের মনে হলো এমন ডাক সাইটে বাড়িতে গুপ্তধন থাকতেই পারে। সুসজ্জিত হল ঘরে অজস্র অয়েল পেন্টিং, মাঝখানে পুরো কার্পেটের উপর সোফা সেট। পুরানো হয়েছে সোফাগুলো, তবে ঘরের সঙ্গে মোটেই বেমানান নয়। শ্বেত পাথরের টেবিলও আছে এদিকে ওদিকে, কারুকার্য করা ফুলদানি আর ছোটখাটো ভাস্কর্য দিয়ে সাজানো। টুপুরদের সোফায় বসিয়ে মিনধ্বজ বললেন, বসুন। হ্যাঁ, চা কফি চলবে তো, নাকি শরবত? আমি আগে এক গ্লাস জল খাব। শশব ব্যস্ত পায়ে ভেতরে ঢুকলেন মিনধ্বজ। ফিরলেন 1 বছর 28-30-এর বিবাহিত মহিলাকে নিয়ে। তার হাতের ট্রেতে 3 গ্লাস জল। একাই সবটা গ্লাস শেষ করে থামল পার্থ। যাও, 3টে কফি বানিয়ে নিয়ে এসো। মহিলাকে কফি বানাতে বলে মিনধ্বজ এবার বসলেন সোফায়। সামান্য গলা নামিয়ে বললেন, হ্যাঁ, আপনারা নিশ্চয়ই ভেল্টুর মুখে সব শুনেছেন। মোটামুটি, তবে ডিটেলটা তো আপনিই বলবেন। কোত্থেকে শুরু করব? সেই প্রথমবার ছেলে দুটোকে যখন ধরলাম। আহা, আপনি টেনশন করবেন না, আমি আস্তে আস্তে সব জেনে নেব।
আপনি কি এখন এ বাড়িতে একাই থাকেন? হ্যাঁ, একাই তো। মাঝে মাঝে অবশ্য সন্দীপনও রাতে থেকে যায়। তিনি কে? এ বাড়ির কেয়ারটেকার, ভেরি নাইস চ্যাপ। ও না থাকলে এ বাড়ি থোড়ি এমন বাসযোগ্য হতো। আমি পাকাপাকি ভাবে দেশে ফিরছি জেনে গোটা বাড়িটাকে ও টিপ টপ করে রেখেছিল। মানে আপনারই অ্যাপয়েন্ট করা লোক? না না, 3 পুরুষ ধরে ওরা এই বাড়ির দেখাশোনা করছে। এখন তো প্রায় ফ্যামিলি মেম্বারের মতো হয়ে গিয়েছে। তিনি এখন কোথায় আছেন? বাড়িতে? না, ও তো দুপুরে নিজের বাড়িতে গেল, সন্ধেবেলা আবার আসবে। আচ্ছা, ডাকবো নাকি সন্দীপনকে? কথা বলবেন? থাক, তারা নেই। সন্দীপন বাবুর বাড়ি কোথায়? কাছেই, ডায়মন্ড হারবার রোডের মুখটায়। ফোন পেলেই মোটর বাইক নিয়ে চলে আসবে। উনি 24 ঘন্টা এখানে থাকেন না কেন? আপনি বয়স্ক মানুষ, যে কোনো সময় আপনার তাকে প্রয়োজন হতে পারে। এতে ওর কোনো দোষ নেই। প্রথম কথা, আমি নিজেকে এজেড ভাবি না। আই অ্যাম অনলি 66, অ্যাবসোলুটলি ফিট অ্যান্ড স্ট্রং। সেকেন্ডলি, আমার একটা বাজে অভ্যেস আছে, ওই দীর্ঘদিন বিদেশবাসের কুফল আর কি। বাড়িতে সারাক্ষণ পরিবারের বাইরের কেউ গাড়ি নিঃশ্বাস ফেলবে, এ আমার মোটেই পছন্দ নয়। সন্দীপন তো আগে এখানেই থাকতো, আমি ওকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। এখন তার কাজ রোজ একবার করে দর্শন দেওয়া, আর আমি হাঁক মারলেই তুরন্ত হাজির হওয়া। চটপট আসতে যেতে যেন অসুবিধে না হয়, তাই মোটর বাইকও কিনে দিয়েছি ছেলেটাকে। ভালোই করেছেন। তো আপনার বাড়ির কাজের মেয়েটিও নিশ্চয়ই রাতে এখানে থাকে না? প্রশ্নই নেই, করুণা রান্না বান্না সেরে সন্ধে নাগাদ চলে যায়। তারপর থেকে সারাক্ষণ আপনি একা? হ্যাঁ, যদি না কোনোদিন সন্দীপনকে আটকে রাখি। আপনি আটকান কেন? আরে, আমি কি একেবারেই অসামাজিক মানুষ? এক আধ দিনও কি মানুষের সঙ্গ ভালো লাগতে নেই? নিতিনও হেসে ফেলল। আবার কি একটা প্রশ্ন করতে যাচ্ছিল, করুণাকে দেখে থেমে গেল। কফি আনলো করুণা, সঙ্গে 3 প্লেটে অমলেট, চানাচুর, সন্দেশ। খাদ্যবস্তু দেখেই পার্থর চোখ চকচক। টুপুরেরও অল্প অল্প খিদে পাচ্ছিল, যা খারাপ রাস্তা দিয়ে এসেছে। ঝাঁকুনিতেই দুপুরের ভাত কখন হজম। মেশোর দেখা দেখি হাতে প্লেট তুলে নিল, অমলেট কাটলো চামচে। মিনধ্বজেরও হাতে কফি মগ, তিনিও চুমুক দিচ্ছে উষ্ণ পানীয়ে। করুণার দৃষ্টি আড়াল হতেই মিতিন থমকে যাওয়া প্রশ্নটায় ফিরল। আচ্ছা মিস্টার বাগচি, প্রথম দিন ঠিক কোন সময় দুটো ছেলে মাটি খোঁড়াখুড়ি করতে গিয়ে ধরা পড়ে? রাত্রিরেই, ওই অ্যারাউন্ড 11টা। সেই রাত্রিরে কি সন্দীপন বাবু এখানে ছিলেন? হ্যাঁ, ছিল বলেই তো সেবার ছেলে দুটোকে ধরা গেল। রাতে খাওয়া দাওয়া সেরে আমি দোতলায় নিজের কাজকর্ম নিয়ে বসেছিলাম। একটা জটিল সমীকরণ মিলছিল না কিছুতেই। ফ্রেশ এয়ার নিতে ছাদে গেলাম। পাইচারি করতে করতে হঠাৎ জিনিসটা চোখে পড়লো। আমাদের ব্যাক ইয়ারটায় কারা যেন। সঙ্গে সঙ্গে একতলায় নেমে সন্দীপনকে ডাকলাম। উনি তখন কি করছিলেন? টিভি দেখছিল, নিজের ঘরে, ওর জন্য অ্যালট করা ঘরে বসে। আমার মুখে শুনে ও চেঁচামেচি করতে বারণ করলো। তারপর দুজনে পা টিপে টিপে ব্যাকইয়ার্ডে গিয়ে, ছেলে দুটো এত ঘাবড়ে গিয়েছিল যে পালানোর চেষ্টা পর্যন্ত করতে পারেনি। তারপর ওদের আটকে রেখে সন্দীপনী তো পুলিশকে ফোন টোন করে। আর লাস্ট যেদিন মাটি খুঁড়তে দেখলেন, সেদিন সন্দীপন বাবু কি? সন্দীপন থাকলে কি লোক দুটো পালাতে পারে? আমিও এমন হাঁক ডাক করে ফেললাম, ওরা হ্যাঁচড় প্যাঁচড় করে সোজা গঙ্গায় নেমে গেল। মাঝেও তো কদিন কি সব শব্দ টব্দ শুনেছেন, তাই না? রাতের দিকে মনে হয় কিছু কিছু আওয়াজ কানে আসে, তবে আমি ঠিক সার্টেন নই। আবার উড়িয়েও দিতে পারছি না। ঘুম ভেঙে একদিন যেন শুনলাম একজন পুরুষ আর আরেকজন মহিলা জোর ঝগড়া করছে ইংরেজিতে। দরজা খুলে বাইরে আসতেই ভোঁ ভাঁ।
আরেকদিন বাচ্চার কান্নার আওয়াজ কানে এলো। চুপচাপ শুয়ে থাকতে থাকতে সুরটা একসময় থেমেও গেল। পরে চিন্তা করে দেখলাম ওটা বোধহয় বিড়াল টিডালের ঝগড়া। গত সপ্তাহে একদিন অবশ্য খুবই ধূপধাপ হচ্ছিল। ঘর থেকে বেরোনোর পরও বেশ খানিকক্ষণ শুনেছি শব্দটা। কোন দিক থেকে আসে আওয়াজগুলো? বাড়ির ভেতর থেকেই, যদিও আমি একতলা দোতলায় হন্যে হয়ে খুঁজেও কোনো সোর্স পাইনি। এক হতে পারে গঙ্গার ধারে বাড়ি, হয়তো রাত্রিরে উল্টো পাল্টা হাওয়া জানলা টানলার ফাঁক দিয়ে ঢুকে এখানে ওখানে ধাক্কা খায় আর আবোল তাবোল শব্দ তৈরি করে। কাঠের বাড়িতে তো এরকম হয়, আমি বিদেশে দেখেছি। তাহলে আপনি এত আপসেট হচ্ছেন কেন? কারণ আমার একটা অ্যানক্যানি ফিলিং হচ্ছে। কেন যেন মনে হচ্ছে কোথাও একটা গড়বড় আছে। একদিন কোথাও কিছু ছিল না, হঠাৎ আমি আসার পরেই কোত্থেকে এক গুপ্তধনের গুজব ভেসে উঠল। পাবলিকালি ব্যাপারটা নিয়ে প্রতিবাদ জানানোর পরও রিউমারটা থামল না। তারপরেও লোক আসছে, আর এটাই আমার খুব ফিসি লাগছে। নিতিন একটুক্ষণ স্থির চোখে মিনধ্বজকে দেখে নিয়ে বলল, অর্থাৎ আপনিও এখন গুপ্তধনের রটনাটা বিশ্বাস করতে শুরু করেছেন? ঠিক তাও নয়, এখনো অবিশ্বাসী করছি, কিন্তু মিনধ্বজের কপালে মোটা ভাঁজ। বোধহয় আপনাকে ঠিক বোঝাতে পারছি না। ইভেন্টগুলোকে যদি কার্যকারণের তথ্য দিয়ে ব্যাখ্যা করা যেত। তা ঠিক কোন রহস্যটার আপনি সমাধান চান? গুপ্তধন আদৌ আছে কিনা যাচাই করতে হবে, নাকি গুপ্তধনটাই খুঁজে বের করতে হবে, নাকি ভৌতিক শব্দগুলোর উৎস জানা গেলেই আপনি সন্তুষ্ট? ধরুন তিনটেই। মিনধ্বজকে অস্থির দেখালো, জোরে জোরে মাথা নাড়ছে। জানেন তো, যত ভাবছি ততই কেমন যেন পাগল পাগল লাগছে। ব্যাপারটা স্পষ্ট না হলে আমার মানসিক অশান্তিটা কিছুতেই যাবে না। এর একটা বিহিতের জন্যে আমি যে কোনো অঙ্কের টাকা খরচ করতে রাজি। টাকা জিনিসটা আমার কাছে খুবই মূল্যবান মিস্টার বাগচি, তবে একটা জটিল রহস্য ভেদ করার আনন্দ তার চেয়েও দামি। আর এই রহস্যটা আমার মোটেই সরল মনে হচ্ছে না। তাহলে সেটা নিচ্ছেন? অবশ্যই, আমি আজ থেকেই কাজে নামতে চাই, এক্ষুনি। চলুন আগে আপনার গুপ্তধনের স্পটটা দেখে আসি। বাড়ির পেছন ভাগে চওড়া বারান্দা, সামনের মতোই। সেখান থেকে 5 ধাপ সিঁড়ি নেমেছে। নিচে প্রশস্ত চাতাল, বাঁধানো চাতালের ডান হাতে ঠাকুরঘর। ছোটখাটো একটা মন্দিরও বলা যায়, আবার যেন মন্দিরও নয়। রং গেরুয়া, মাথায় সুন্দর চূড়া, তবু কেমন যেন বিদেশি ছাদ। উল্টো দিকে খানতিনেক তালাবদ্ধ ঘর, সম্ভবত কাজের লোকেরা থাকতো এক সময়। চাতাল শেষে ফের সিঁড়ি মাটি পর্যন্ত। খানিক গিয়ে গঙ্গায় যাওয়ার বাহারি গেট। ফটকের ওপারে লম্বা রোয়াক বসানো আছে লোকজনের বসার জন্যে। পশ্চিমে কুলকুল বয়ে চলেছে গঙ্গা। গুম্মাট শ্রাবণেও আজ ফুরফুরে বাতাস ধেয়ে আসছে নদীর দিকে। দিব্যি এক আমেজ ছড়িয়ে দিচ্ছে বিকেল। গেটের খানিক আগে বাঁয়ে ঘুরলেন মিনধ্বজ। হাঁটতে হাঁটতে পাঁচিলের প্রায় কোণায় এসে থামলেন। জমির এক জায়গায় আঙুল দেখিয়ে বললেন, এই সেই অকুস্থল। এক নজরে সেভাবে কিছুই বোঝার উপায় নেই। খোঁড়া জায়গাটা এখন একেবারেই সমতল। একটাই যা তফাৎ, আশেপাশে প্রচুর ঘাস আগাছার মাঝে ওই ফালি জমিটুকু একদম ন্যাড়া। নিতিন উবু হয়ে বসে মাটিটা মেপে দেখল, উঠে দাঁড়িয়ে বলল, এই যে দেখি রীতিমতো পিটিয়ে পিটিয়ে প্লেন করা হয়েছে। হ্যাঁ, সন্দীপনে লোক লাগিয়ে দুর্মুষ করিয়েছে। খোড়া মাটি চালান করে দিয়েছে ভিতরে, কেন? যাতে জায়গাটা আর আলাদা করে আইডেন্টিফাই না করা যায়। অর্থাৎ আগে জায়গাটার
কিছু বিশেষত্ব ছিল? তা একটু ছিল বই কি। একটা পাথরের স্ল্যাব গাঁথা ছিল ওখানে। সেই ছেলেবেলা থেকেই দেখে আসছি ওই পাথরের তলায় গুপ্তধন থাকতে পারে, এমন আজগুপি চিন্তা ভুলেও কখনো মাথায় আসেনি। তবে এখন গুপ্তধনের গুজব যদি রটে, ওলট পড়া একটা পাথর গাঁথা দেখতে পায়, তাহলে তাদের মনে তো সন্দেহ জাগতেই পারে, নয় কি? মানে পাথর চাপা গুপ্তধন? তা প্রস্তর খণ্ডটি গেলেন কোথায়? চোররা তো ওটা উপড়েই ফেলেছিল, এখন ওই পাঁচিলের ধারে পড়ে আছে। গিয়ে দেখি একটু। শিওর। তড়িত পায়ে পাথরটার কাছে গেল মিতিন। আয়তাকার খণ্ডটিকে চাকার দিয়ে দাঁড় করানোর চেষ্টা করল। প্রচণ্ড ভারী, একা পেরে উঠল না। পার্থও হাত লাগালো। কোনো ক্রমে খাড়া করার পর দু পিঠে হাত বুলিয়ে দেখল কি যেন, ফের সস্থানে শুইয়ে দিয়ে বলল, প্রথম কাজ শেষ, এখন আপনার বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখি, চলুন। কাঠের সিঁড়ি বেয়ে এবার দোতলায় ওঠার পালা। ঘরের কোনো অন্ত নেই, গোটা 3-4 খোলা, বাকিগুলোই তালা ঝুলছে। দরজা জানলাগুলো একই প্যাটার্নের, লম্বা লম্বা কাঠ আর কাঁচের পাল্লা বসানো। মাথায় রঙিন কাঁচের নকশা, কড়ি বর্গাওয়ালা উঁচু উঁচু সিলিংয়ের অদ্ভুত এক প্রাচীন গন্ধ। মুগ্ধ চোখে দেখতে দেখতে পার্থ বলল, আপনার পূর্বপুরুষদের টেস্ট ছিল, খাসা বাড়িখানা বানিয়েছিলেন। কিন্তু ধুস, আমরা বানাতে যাব কেন? বাড়িটা তো ছিল এক পর্তুগিজ ব্যবসায়ীর, নাম ফ্রান্সিস ডি অলমিডা। ব্রিটিশদের সঙ্গে কোনো কারণে তার বিবাদ বেঁধেছিল। তখনই প্রায় জলের ধরে আমার ঠাকুরদা শেখিদজ সাল্ললি বক্ষ বাগচিকে বাড়িটা বেচে দিয়ে তিনি দেশে ফিরে যান। এখন থেকে প্রায় 400 বছর আগে। তখন থেকেই বুঝি আপনারা এখানে? না না, শেখিদজ তো কখনোই থাকেননি। বাগবাজারে আমাদের সাবেকি বসত বাড়ি ছিল, উনি সেখান থেকে অবসরে এখানে বেড়াতে আসতেন। তার ছেলে সিংহধ্বজ অবশ্য পাকাপাকিভাবে বাস করার কথা চিন্তা করেছিলেন। ভেতরে উঠোনে মিনি চ্যাপেল ছিল, চ্যাপেলটাকে তিনি মন্দিরে পরিণত করেন। আমাদের কুলদেবতা রাধা গোবিন্দর পূজার্চনাও তখন থেকেই শুরু। শেষ পর্যন্ত অবশ্য এখানে বসবাসের স্বাদ তার পূর্ণ হয়নি। তার আগেই তিনি হৃদরোগে মারা যান। মোটামুটি ঠাকুরদার আমল থেকে আমরা নূরপুরে আছি। আপনি কি এ বাড়ির একাই মালিক এখন? হ্যাঁ, আমার কোনো ভাই বোন নেই। তা পূর্বপুরুষদের সম্পত্তি শরিকি ভাগাভাগি? সে দায় থেকেও আমি মুক্ত। শিখিধ্বজ উইল করে বাড়িটা সিংহধ্বজকে দিয়ে গিয়েছিলেন। সিংহধ্বজের ছিল এক ছেলে 2 মেয়ে। ঠাকুরদার সেই 2 বোন স্বেচ্ছায় এই সম্পত্তির ভাগ ছেড়ে দেন। আবার আমার ঠাকুরদার 2 ছেলে, আমার কাকা পিতধ্বজ পর্বতবক্ষ বাগচি, এ বাড়ির অংশের বিনিময়ে বাগবাজারে বাড়িখানা পেয়ে যান। সুতরাং তালে গোলে এ বাড়ির আর কোনো ভাগিদার থাকলো না। গল্প শুনতে শুনতে গোটা দোতলাটাই চক্কর মারা হয়ে গেল। শেষে স্টাডিতে এনে টুপুরদের বসালেন মিনধ্বজ। চরম অগোছালো ঘর, দেয়াল, আলমারি, টেবিল, ইজি চেয়ারের হাতল, মেঝে, সর্বত্র শুধু বই আর বই। একটি টেবিলে কোনো ক্রমে স্থান পেয়েছে কম্পিউটার, টিভিকে বসানো হয়েছে বেটে টুলে। চটপট চেয়ারে স্তূপাকৃতি বইগুলো মেঝেই নামিয়ে দিলেন মিনধ্বজ। অপ্রস্তুত মুখে বললেন, হ্যাঁ, এর মধ্যেই কষ্ট করে বসতে হবে কিন্তু। মিতিন বসল না, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলল, নেক্সট স্টেপটা এগোনোর আগে একটা দুটো চিন্তা আমার মাথায় ঘুরছে। কিছু ডেলিকেট প্রশ্ন করছি, আশা করি জবাব দিতে আপনার কোনো অসুবিধা নেই। বলুন, কি প্রশ্ন? যেমন ধরুন, গুপ্তধন থাকার মতো আপনাদের সঙ্গতি ছিল কি না? সেকেন্ডলি, ধনসম্পদ লুকিয়ে রাখার কোনো জোরালো কারণ কখনো ঘটেছিল কি? শুধু ওদের কথাই ধরছো কেন? সেই পর্তুগিজ ব্যবসায়ী ফ্রান্সিস ডি আলমিডা,
তারও তো কোনো লুকোনো সম্পদ থাকতে পারে। তিনি এই বাড়িতে ধন সম্পত্তি পুঁতে রেখে দেশে চলে গেলেন? ভদ্রলোক কি উন্মাদ ছিলেন? তা অবশ্য ঠিক। যদি কিছু থাকেও সেটা মিনধ্বজ বাবুরই পূর্বপুরুষ। মিনধ্বজ একটু সময় নিয়ে বললেন, দেখুন ম্যাডাম, আমি চিরকাল পড়াশোনা নিয়েই থেকেছি, তার উপর বহুকাল বিদেশে, তাই পূর্বপুরুষদের কাহিনী আমার খুব একটা জানা নেই। তবে যতদূর যা শুনেছি, রাজশাহীতে, মানে এখন যেটা বাংলাদেশে, আমাদের নাকি জমিদারি ছিল। প্রজাদের খাজনার টাকাতেই আমার পূর্বপুরুষরা বসে বসে খেতেন, গান বাজনার চর্চা করতেন, পায়রা ওড়াতেন, বিড়ালের বিয়ে দিতেন। ফুর্তির দাপটে সেই জমিদারি এক সময় নাকি ক্রোক হয়ে যায়। তবে ততদিনে আমার গুণধর পূর্বপুরুষরা বেশ কয়েকটা বাড়ি তৈরি করে ফেলেছেন উত্তর কলকাতায়। ঠাকুরদাকে, পরে আমার বাবাকেও দেখেছি, ওই সব বাড়ির ভাড়ার টাকাতেই তারা দিব্যি সংসার চালাতেন। অভাব অনটন হয়নি, সচ্ছলই ছিলাম। তবে সাংঘাতিক রেইজ অবস্থা আমাদের ছিল না। এমনকি আমাকে বিদেশে পাঠানোর জন্যে মাকে গয়না পর্যন্ত বেচতে হয়েছিল। এমন একটি পরিবারে গুপ্তধন থাকার সম্ভাবনা কতটা, তা আপনি বিচার করুন। তবে হ্যাঁ, শিখিদজের সময় তো যথেষ্ট রমরমা ছিল। তিনি যদি এখানে কিছু পুঁতে টুতে রেখে থাকেন। তা কি করে সম্ভব? তিনি তো এখানে থাকতেনই না। ফাঁকা বাড়িতে কি? হ্যাঁ, সেটাও একটা ভাবার বিষয় বটে। মিনধ্বজ চুপ করে গেলেন। পার্থও আর রাগ কাটছে না। মিতুনও ভাবছে কি যেন। খানিক পরে মিতিন বলল, এবার একটা দুটো ব্যক্তিগত প্রশ্ন। আপনি তো দীর্ঘকাল বিদেশে ছিলেন। হ্যাঁ, প্রায় 40 বছর। আগাগোড়াই কানা যায়? না, প্রথমে বছর 10 বস্টন, বাকি সময়টা ওদেশেই। টরেন্টোর কাছে ওয়াটারলু বলে একটা ছোট শহর আছে, ওখানে ইউনিভার্সিটিতে পড়তাম। অঙ্ক, পিওর ম্যাথামেটিক্স। হঠাৎ চলে এলেন কেন? আমার স্ত্রী বছর 8 আগে ক্যান্সারে মারা গিয়েছেন। তিনি ছিলেন আমেরিকান। আমার ছেলে মেয়ে দুজনেই ওখানে সেটেলড। একজন অটোয়া, অন্যজন ভ্যাঙ্কুভারে থাকে। একা একা ওয়াটারলুতে মন্দ ছিলাম না। তবে বছর 4-5 ধরে মনে হচ্ছিল একাই যদি থাকি, কেন নূরপুরে নয়। মরতে হলে দেশের মাটিতে মৃত্যুই তো ভালো। তাও ফাইনাল ডিসিশন নিতে খানিকটা দেরি হয়ে গেল। আপনি যে পার্মানেন্টলি চলে আসছেন, তা কি এখানে কাউকে জানিয়েছিলেন? তেমন কেউ তো নেই। বাবা বছর 20 আগে গত হয়েছেন, মা গিয়েছেন 7 বছর। তবে সন্দীপনকে ইন্টিমেট করেছিলাম আসার মাস 6 আগে। এটা কি সন্দীপন বাবুর হোল টাইম জব? ওর বাবা পর্যন্ত তাই ছিল। তবে সন্দীপনকে আমি ছাড় দিয়েছি। তিনি কি মারা গিয়েছেন? না না, আছেন। তবে বয়স হয়েছে তো, আর পেরে উঠছিলেন না। আমাকে জিজ্ঞেস করেই উনি সন্দীপনের হাতে বাড়ি ছেড়েছেন। ক টাকাই বা মাইনে? মাত্র 8,000। আজকালকার দিনে তাতে কি চলে? সন্দীপন একটা টিউটোরিয়াল হোম খুলেছে, আরও 2জন বন্ধু মিলে। দুটো রোজগারেই ওর মোটামুটি কুলিয়ে যায় বলেই মনে হয়। সন্দীপন বিয়ে করেছেন? এখনো ঝাড়া হাত পা। ওকে, আপাতত এটুকুই যথেষ্ট। মিতিন ঘড়ি দেখল। এবার কি আমি এ বাড়ির লোকজনের সঙ্গে কথা বলতে পারি? হ্যাঁ, সন্দীপনকে ডাকি তাহলে। তিনি আসুক না ধীরে সুস্থে। তার আগে একবার করুণাকে মিট করি। আপনি বরং ততক্ষণ আমার হাজব্যান্ডের সঙ্গে। করুণাকে কি জিজ্ঞেস করবেন? ও কি বা জানে? অনেক সময় বিন্দুতেও সিন্ধু দর্শন হয় মিস্টার বাগচি। বেশ, বলুন কথা। শুধু একটাই রিকোয়েস্ট, ভূত টুতের প্রসঙ্গ তুলবেন না। মেয়েটির হাতে রান্না ভারী চমৎকার। ভয় পেয়ে কাজ ছেড়ে পালালে আমার সমূহ বিপদ। কি সরল অভিনয়! টুপুর ফিক করে হেসে ফেলল। রান্নাঘরটি যথারীতি বড় সড়ো, ছিমছাম সাজানো গোছানো। গ্যাস, চিমনি, ফ্রিজ, মাইক্রোওয়েভ ওভেন, টোস্টার, মিক্সার গ্রাইন্ডার, আধুনিক রন্ধনশালার সমস্ত উপকরণই মজুদ। দেয়ালে কাঠের খোপটোপ বসিয়ে
দিব্যি বাহার আনা হয়েছে ঘরটায়। মিশকালো গ্রানাইট পাথরের স্ল্যাবের সামনে দাঁড়িয়ে আটা মাখছিল করুণা। হাত চালাতে চালাতে গান গাইছে গুনগুন। নিতিন টুপুরের আকস্মিক আবির্ভাবে চমকালো জোর। কাছে গিয়ে অবলীলায় করুণার কাঁধে হাত রাখল মিতিন। তোমার সঙ্গে একটু আলাপ করতে এলাম ভাই। মিতিন মাসির এই কায়দাটা ভালোই কাজ দেয়, দেখেছে টুপুর। ঘনিষ্ঠ ব্যবহারে আপ্লুত হয়ে অনেক সময় মনের প্রাণের খোলা কথা বলে ফেলে কাজের লোকজন। করুণা অবশ্য সহজ হয়নি, অঙ্কুটে বলল, আমার সঙ্গে কি কথা দিদি? বারে এক জায়গায় বেড়াতে এলাম, বাড়ির সবার সঙ্গে চেনা জানা করব না? এবার থেকে হয়তো মাঝে মাঝেই আসবো। কেন? এমনি, জায়গাটা ভারী সুন্দর তো তাই। আমি জানি আপনারা কেন এসেছেন। শ্যামলা রং, ছোট্টখাট্ট চেহারার বউটার ঠোঁটে পলকা হাসি উঁকি দিয়েই মিলিয়ে গেল। গুপ্তধনের খোঁজ করতে, তাই না? টুপুর অবাক, আড়ি পেতে শুনেছে নাকি? নিতিন অবশ্য তেমন বিস্মিত হয়নি, স্বাভাবিক গলাতে বলল, মিনোধ্বজবাবু বলেছেন বুঝি? না না, সাহেব আমার সঙ্গে ওসব নিয়ে আলোচনা করেন না, আমি আন্দাজেই। নিতিন আর ঘাটাঘাটিতে গেল না, নরমভাবেই বলল, যাকগে যাক, যা কানে গিয়েছে তা কানেই রাখে, 5 কান করো না, বুঝলে? করুণা ঢক করে ঘাড় নাড়ল। 2-1 সেকেন্ড নীরব থেকে মিতিন ফের বলল, তুমি তো জেনেই ফেলেছ কেন এসেছি। এবার তাহলে তোমায় কয়েকটা প্রশ্ন করি। ঠিকঠাক জবাব দিও, বানিয়ে বললে মাসি কিন্তু ধরে ফেলে। বানিয়ে বানিয়ে কেন বলবো? হ্যাঁ, আমি কাজ করি, চলে যাই, আগডুম বাগডুম বইকে আমার কি লাভ? বটেই তো, বটেই তো। নিতিন করুণার পিঠে আলতো চাপড় দিল। তুমি থাকো কোথায় গো? এই তো বাস স্ট্যান্ড পেরিয়ে বাঁয়ে একটা রাস্তা ঢুকেছে, হেঁটে গেলে মিনিট 20 লাগে। তুমি কি এই বাড়িরই কাজ করো? হ্যাঁ দিদি, গোটা দিনটা তো এহানেই কাটে। হ্যাঁ, সকাল 8টায় ঢুকি, সন্ধ্যের আগে ছুটি মেলে না। ডাউস বাড়ির 2তলা 1তলা, ঝাড়পোছ, বাসন মাজা, কাচাকুচি, রান্না বান্না, সাহেবকে খেতে দেওয়া কম কাজ? একা হাতে সব করো? সন্দীপ দাদা ঘর পোছাপুছির জন্য আলাদা লোক রাখতে চেয়েছিলেন, সাহেব রাজি হননি। বাড়িতে গন্ডায় গায়ে লোক ঘুরে বেড়ালে সাহেবের অস্বস্তি হয়। তাহলে মাইনেও নিশ্চয়ই ভালোই পাও? 3000 দেন। কবে কাজে লেগেছো? সাহেব আসার পর থেকেই। এই তো 4 মাস চলছে। যখন এলাম তখন তো সাহেবের অর্ধেক বাক্স পেটরা কোলাই হয়নি, তারপরেও আবার এক পোস্ত জিনিসপত্র এলো। ওবিসি সবেতেই শুধু বই আর বই। আমি আর সন্দীপ দাদা যে কতদিন ধরে খালি বই গোছগাছ করেছি। অত বই পড়ে মানুষের যে কি হয় কি জানে বাপু। বোধহয় তোমার সাহেবের মতো খ্যাপাটে বনে যায়। কথাটা মনে ধরল করুণার, মুখ টিপে টিপে হাসল। তার হাসির মাঝেই নিতিন আচমকা জিজ্ঞেস করল, তা এ বাড়ির গুপ্তধনের ব্যাপারে তুমি কি জানো? আমি কি বলবো? শোনোনি, 2 চোর গুপ্তধন খুঁজতে এসে ধরা পড়েছিল? এই কথা তো নূরপুরের লোকের মুখে মুখে ফিরছে দিদি। তারা নাকি গেঁওকালি থেকে এসেছিল, পুলিশ নাকি তাদের খুব পিটিয়েছে। গেঁওখালি? সে তো পূর্ব মেদিনীপুরে, সেখান থেকে দক্ষিণ 24 পরগনায় এসে মাটি খুঁড়ছিল। গেঁওখালি কি এমন দূর বই? আমাদের ঘাট থেকে ফেরি দৌড়লে জোর 10-15 মিনিট। সারাক্ষণই তো এই পার ওপার চলছে। ঠিকই তো, তুমি আর কিচ্ছু শোনোনি? বললাম যে
সবাই আলোচনা করছে। আচ্ছা, গুপ্তধনের কথা কি ইদানিং উঠেছে নাকি আগেও ছিল? গুজব তো একটা ছিলই দিদি, তবে আগে কেউ তেমন মাথা গামাতো না। গঙ্গার ধারে এমন একটা পেরেসাদ পড়ে থাকলে কত কথাই তো রটে। ছেলে দুটো দৌড়া পড়তে এখন মাতামাতি শুরু হয়েছে। কদিন যা গেল, বাবা ভিড়ে ভিড়, গেট টপকে এসে সব উকি ঝুঁকি মারছে। টিভির লোকরাও তো খবর পেয়ে ছুটে এসেছিল। সাহেব তো তখন রেগে কাঁই, টাউর মশাই কি এই মারেন তো সেই মারেন। ঠাকুর মশাই মানে এ বাড়ির কুলপুরোহিত? হ্যাঁ গো দিদি, রোজ দুবার করে আসে আর খানিক অং বং চং কইরে চলে যায়। গুজবটা বুঝি উনিই ছড়াচ্ছেন? ওই অপকম্ম আর কে করবে? গাঁজার নেশায় টং, মুখে অরহ আজগুবি বুলি। নূরপুরের কেউ ওর কথা ধরে না। ছেলে দুটো বাইরের ছিল বলেই হয়তো। আর ওরা দুটোতে আনা না দিলে তো ওরাই লোকে টাউন মশাইয়ের গপ্প নিয়ে মাথা গামাতো। তাহলে কি গুপ্তধনের খবরটা ভুল? বললাম তো আজগুবি। মাটির তলে মাটি, তার তলে গড়া গড়া মোড়। আহা, কি উপাখ্যানি না ফেই দেছেন। বাড়ির মালিক খোঁজ রাখেন না, অথচ উনি সব জেনে বসে আছেন। তুমি দেখছি ঠাকুর মশাইকে একেবারেই পছন্দ করো না। ওই কিটকিটে বুড়োটাকে দেখলেই গা জ্বলে। নিজে সারা দিন কুতায় পুড়ে থাকে, তার টিকটিকানা নেই। আমি টাউর দালানে পা রাখলেই সোটপাট। এটো কাপড়ে উঠবি না, চৌকাট মারাবি না, আমাকে শুবি না। বুঝলাম, উনি তোমায় খুবই হেনস্থা করেন। আচ্ছা করুণা, তুমি সন্দীপন বাবু আর ঠাকুরমশাই ছাড়া আর কার কার যাতায়াত আছে এ বাড়িতে বলতে পারো? এমন তো কাউকে দেই না। কম্পিউটারের একটা লোক আছে মাঝে মধ্যে, উপরে সাহেবের ঘরে বসে কি সব কুটুর কাটুর করে। আর মাসে এক দুবার মুনিশ লাগিয়ে সন্দীপ দাদা বাইরের জোবজার সাফা করান। এছাড়া গ্যাস কিংবা ইলেকট্রিক্যাল লোকটোক, বাস। এ বাড়িতে কোনো দারোয়ানও তো দেখলাম না। শুনেছি সন্দীপ দাদারাই এ বাড়িতে থাকতেন, এখন তো আর। তা তোমার সাহেব কি সারাক্ষণ বাড়িতেই বন্ধ থাকেন? কোথাও বেরোন টেরোন না? খুব কম, হপ্তায় হয়তো এক আধ দিন নিজেই গাড়ি চালিয়ে। তবে সকাল দুপুর যখনই যান, সন্ধ্যের মধ্যে ফিরবেনি। হ্যাঁ, লেখাপড়া সেরে নড়তেই যেন আলিসি। শুধু পড়তে পড়তে হাত ধরলে সাদে খানিক হাঁটেন, নয়তো গঙ্গার দাঁড়ে গিয়ে বসে থাকেন একা একা। বাহ, অনেক গল্প করা গেল। এবার তোমার বিষয় কিছু শুনি। বাড়িতে কে কে আছেন? শাশুড়ি, বর, মেয়ে আর ছোট ননদ। মেয়ের সাত পুড়িয়ে 8 চলছে, স্কুলে পড়ে। ননদের অবশ্য অজ্ঞানে বিয়ে। কি করেন তোমার বর? আগে ভ্যান রিক্সা চালাতো, মালিকের সঙ্গে ঝামেলা হয়েছিল, বসিয়ে দিয়েছে। ইদানিং তেমন কিছু করে না। সন্দীপ দাদা বলেছেন ব্যাংক লোনে রিক্সা কিনিয়ে দেবেন, সেই আশাতেই দিন গুনছে। তোমাদের সন্দীপন দাদা তো খুব ভালো লোক। সে আর বলতে, আমাকে কথা দিয়েছেন ননদের বিয়ের খরচাও জোগাড় করে দেবেন। দয়ার পেরান না হলে আজকাল এমনটা কেউ করে? হ্যাঁ, আমি একটা কথা জিজ্ঞেস করবো দিদি। এত যে প্রশ্ন করছেন, আপনি কি মেয়ে পুলিশ? কাছাকাছি, মেয়ে গোয়েন্দা। করুণা
কি বুঝলো কে জানে, একটুক্ষণ চুপ থেকে বলল, গুপ্তধন আছে কিনা জানি না, আমার বর বলে বড় বাড়ির ব্যাপার, মণিমাণিক্যও কোথাও থাকতে পারে। কিন্তু দিদি, সেটা উদ্ধার কি সোজা কথা? মেয়েরা কি এসব কাজ পারে? এই, তুমি আমার মাসিকে কি ভাবছো বলো তো? মাসির এলেম সম্পর্কে তোমার ধারণা আছে? কত খুনে ডাকাত বদমাশ ধরেছে জানো? এই তো কিছুদিন আগেই। কেউ তার গুণপনার ব্যাখ্যান শুরু করলে চটপট তাকে থামায় মিতিন। কিন্তু কি আশ্চর্য, এখন চুপচাপ শুনে যাচ্ছে নাকি শুনতেই পাচ্ছে না। হঠাৎ করুণা টুপুরকে হতবাক করে তীর বেগে দরজায় ছুটে গেল এবং সঙ্গে সঙ্গে কাকে যেন কড়া ধমক। আড়াল থেকে কি শুনছিলেন? হ্যাঁ? বাইরেটায় এসে টুপুর হাড় ডিগডিগে বেটেখাটো চেহারার এক বৃদ্ধ কাঁচু মাচু মুখে দাঁড়িয়ে, ধবধবে সাদা চুল, কপালে রক্ততিলক, ড্যাবা ড্যাবা চোখ দুটো করমচার মতো লাল, খেঁটো ধুতির প্রান্তখানা খালি গায়ে চাদরের মতো জড়ানো, হলদেটে পইতে থেকে এক থোকা চাবি ঝুলছে। ইনি তবে এবারই ঠাকুর মশাই। আড়াল থেকে কি শুনছিলেন? কিছু না তো, করুণার কাছে একটু জল চাইতে এসেছিলাম, কথা চলছে বলে ভেতরে ঢুকিনি। মিথ্যে বলবেন না। চলুন চলুন আমার সঙ্গে। কোথায়? আপনারই জায়গায়, ঠাকুর দালানে। এমন কর্তৃত্বের সুরে হুকুম ঝাড়ল মিতিন। সুরসুর করে হাঁটা শুরু করলেন বৃদ্ধ। করুণার ভারী আহ্লাদ হলো, হাসলো মুখে আঁচল চেপে। পেছনের চাতালে এসে থামল মিতিন। বেজার মুখে বৃদ্ধ ও তীক্ষ্ণ চোখে তাকে নিরীক্ষণ করে মিতিন বলল, নেশা করে আছেন মনে হচ্ছে। বাবার প্রসাদকে নেশা বলে না। শিব ঠাকুরের ভক্ত হয়ে এখানে রাধা গোবিন্দ সেবা করেন? এটা আমাদের বংশের পেশা। আমরা 70 বছর ধরে বাড়িতে পুজো করছি। আপনারাও 3 পুরুষ, সন্দীপন বাবুদের মতো? না, আমরা 4। আমার ঠাকুরদার বাবা এই মন্দিরের প্রথম পূজারী। দেখে বুঝতে পারবেন না, এই মন্দির আগে ফিরিঙ্গিদের গির্জা ছিল। মন্দিরের কাহিনী শুনেছি, বিনোদধ্বজবাবু বলেছেন। তাহলে নিশ্চয়ই এও জানেন, আমার ঠাকুরদার বাবা ঈশ্বর ভুজঙ্গমোহন চক্রবর্তী গির্জাটিকে শোধন করে মন্দির বানানোর পরামর্শ দেন। তারই উপদেশ মতো যিশু আর মা মেরির মূর্তি বাড়ির নিচে যত্ন করে রাখা আছে। বাড়ির নিচে মানে? তলায়, গর্ভগৃহে। ঠাকুর মশাইয়ের চোখ তেরচা হলো। কেন মিনধ্বজ বলেনি বাড়ির নিচে ঘর আছে? অন্তত 3-4খানা। টুপুর আর নিতিন চোখ চাওয়াচাওয়ি করল। অমনি তাল বুঝে বৃদ্ধ তরতরিয়ে মন্দিরের সিঁড়ি ধরেছিলেন। নিতিন হা হা করে উঠল। আরে 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 আরে, চললেন কোথায়? কথা যে আমার এখনো শেষ হয়নি। কিন্তু আমার যে আরতির সময় হয়ে গিয়েছে। আহা, একদিন 2-5 মিনিট দেরি হলে রাধা গোবিন্দর কিছু ক্ষতি হবে না। বেশ, বলুন কি জিজ্ঞাসা? আমার পরিচয় তো আপনি জেনেই ফেলেছেন, নিশ্চয়ই আগমনের কারণটাও আন্দাজ করতে পারছেন। পারছি। আপনি তো এবাড়ির সঙ্গে বহুকাল ধরে যুক্ত, হঠাৎ এখন গুপ্তধনের গল্পটা শুরু করলেন কেন বলুন তো? সে যা শুনে তাই 5 জনকে শোনায়। কি শুনেছেন আপনি? আমার বাপ ঠাকুরদা যা বলতেন, মাটির তলে মাটি, তার তলে ঘোড়া ঘোড়া মোহর। অর্থাৎ আপনি বলতে চান গুপ্তধন সত্যিই আছে? জানি না, যা শুনেছি তাই বলি। তা হঠাৎ বিনোদধ্বজবাবুর ফেরার পরেই কথাটা চাউর করা শুরু করলেন কেন? বাজে অভিযোগ। মোহরের গল্প আমি চিরকালই বলছি। আগে কেউ পাত্তা দিত না, এখন লোকে বিশ্বাস করছে।
এতে আমার কি অপরাধ? আমি কি কখনো গুপ্তধন হাতানোর চেষ্টা করেছি? অপরাধী অপরাধী ভাব মুছে ফেলে বেশ তেজের সঙ্গে কথা বলছেন অঙ্গনমোহন। খয়াটে শরীর টান টান করে বললেন, শুনুন ভাই, পুজো আর্চা করে খাই বটে, আমরা কিন্তু খুব ফেলনা পরিবার নই। আমাদের একটা বংশ মর্যাদা আছে। 250 বছর ধরে নূরপুরে আমাদের বাস। এখানেই আমাদের আদি বাড়ি। এককালে আমাদের বিশাল রমরমা ছিল। আমরা পূর্বপুরুষরা হাতি ছাড়া কোথাও নড়তেন না। একবার মন্বন্তরের সময় 10-10খানা গ্রামকে আমরা একাই। বুঝেছি, আপনারা অতি উচ্চ ঘর। কাজের কথায় আসুন তো। ছেলে দুটোকে আপনি গুপ্তধনের গল্প কবে শুনিয়েছিলেন? কোন ছেলে? যারা মাটি খুঁড়তে গিয়ে ধরা পড়ে। তাদের আমি চিনি না। ফেরিঘাটের চা দোকানে গিয়ে অনেক সময় গল্প গাছা করি, তখন ওরা হয়তো শুনেও থাকতে পারে। আর একটা প্রশ্নের উত্তর দিন তো। আপনি গুপ্তধনের খবর জানেন, অথচ মিনোধ্বজবাবুর এই সম্পর্কে কোনো আইডিয়াই নেই। এটা কি করে সম্ভব? দেখুন, এ বাড়ির মেঝেতে কান পাতলে মোহরের ঝনঝন শোনা যায়। আমার ঠাকুরদা বলতেন, সঙ্গে অনেক দীর্ঘশ্বাসের শব্দ নাকি কানে আসে। শুধু মোহর নয়, বাড়ির নিচে নাকি মানুষের পাপও জমে আছে। মিনধস যদি কিছু নাই শুনতে পায়, সেটা তার দুর্ভাগ্য। আপনি নিজে কখনো শুনেছেন? অঙ্গনমোহন জবাব দিলেন না। ঢুলু ঢুলু চোখে হাসলেন মিটিমিটি। হাসিটাকে একটুও পড়তে পারল না টুপুর। শেষ হলো আজকের এই বিশেষ পর্ব। আজকের পর্বের বিভিন্ন চরিত্রে যারা ছিলেন, কথকের ভূমিকায় তাজ, প্রজ্ঞা পারমিতা ওরফে মিতিন মাসির ভূমিকায় মমিতা, পার্থমেশর ভূমিকায় রাজ, টুপুরের ভূমিকায় পম্পা, অনিশ্চয় মজুমদারের ভূমিকায় রুদ্রনীল, মিনোধ্বজ বাবুর ভূমিকায় গোড়া, করুণার ভূমিকায় প্রান্তিকা, ঠাকুরমশাইয়ের ভূমিকায় তমাল। আমরা ফিরে আসছি খুব শীঘ্রই দ্বিতীয় পর্ব নিয়ে। মিতিন মাসি কি পারবে এই রহস্যের জট খুলতে? কেই বা এই ধুরন্ধর যে রহস্যের জাল বুনে রেখেছে? জানতে হলে শুনতে হবে হুইসপারিং টেলস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।